হ্যালো স্টুডেন্টস, আলো দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা অভিযোজন চ্যাপ্টারের পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে যে অভিযোজন মানে কি। ঠিক আছে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের জীবের অস্তিত্ব, মানে জীব তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য জীব মানে কি হয়, তার আচরণগত, শারীরবৃত্তীয় এবং অঙ্গ সংস্থান ও গঠনগত যে স্থায়ী পরিবর্তন হয় তাকে আমরা অভিযোজন বলেছি। ঠিক আছে, এবং প্রত্যেকের উদাহরণও দিয়েছি। তা একটা হচ্ছে বায়ুথলির, যে পায়রার যে দেহে বায়ুথলির একটা গুরুত্ব দেখা যায়, সেটা কিসের জন্য? এটা অঙ্গ সংস্থানগত বা গঠনগত অভিযোজন। কারণ পায়রার দেহে দেখো বায়ুথলি থাকে নখানি। কখানা থাকে? পায়রার দেহে 9টি বায়ুথলি থাকে, যার কারণে কি হবে, পায়রা বায়ুতে বেশিক্ষণ উড়তে পারে। ঠিক আছে, কোনো পাখি বায়ুতে বেশিক্ষণ ধরে উঠতে পারবে বা অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারবে তখনই যখন তার দেহের মধ্যে কি হবে, অক্সিজেন পরিপূর্ণ থাকবে এবং তার দেহের আপেক্ষিক গুরুত্ব কম থাকবে। তবেই সেই পাখি কি করতে পারবে বা পক্ষী বেশিক্ষণ ধরে আকাশে উঠতে পারবে। তাই পায়রা একটা এমনই পাখি যে সর্বাধিক বেশিক্ষণ উঠতে পারে পাখিদের মধ্যে এবং সব থেকে বেশি দূর একটানা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য এই বায়ুথলির গুরুত্ব হিসেবে ওটাই লিখবো, যে পায়রার দেহে কি লিখতে হবে, যে পায়রার দেহে 9টি বায়ুথলি থাকে। 9টি বায়ুথলি থাকে। এবার দেখো, আমরা যে বায়ুস্তরের, আমরা জানি যে বায়ুস্তরের নিচে অক্সিজেন থাকে এবং যত উপরে যাবে অক্সিজেন লেভেল কমে যায়। ঠিক আছে, এবার কি হয়, যে পায়রা যখন উঠতে শুরু করে তখন নিচু স্তরে কি করে, নিচু স্তরে ওড়ার সময় এই 9টি বায়ুথলিতে বায়ুকে পরিপূর্ণ করে নেয়। যে বায়ুটা কি হবে, তার শরীরের মধ্যে অক্সিজেন পরিপূর্ণ থাকে। উপরের স্তরে যখন যাবে, উড়বে, তখন অক্সিজেনের অভাবটা হবে না। আর অক্সিজেন কি করে, দেহের মধ্যে শক্তির যোগান দেয়। ঠিক আছে, আমরা জানি যে অক্সিজেন দেহের মধ্যে শক্তির যোগান দেয়। এইখানে যদি একটা রুমে যদি অক্সিজেন লেভেল কমে যায়, তাহলে তুমি কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং আশ্রয় পড়বে। অক্সিজেন একটা এরকমই, যে দেহের মধ্যে শক্তির যোগান দেয়। ঠিক আছে, রক্তের একটি মেন উপাদান যেটা বলতে পারো। তাহলে পায়রার দেহে 9টি বায়ুথলি থাকে। তারপরে পায়রা বায়ুতে ওড়ার সময় নিচের স্তরে 9টি বায়ুথলিতে বায়ু পরিপূর্ণ করে নেয়, যার ফলে এটি দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় ও দেহে শক্তির যোগান পায়। তাই পায়রা সর্বাধিক বায়ুতে ভাসমান অবস্থায় থাকতে পারে, ভাসমান বা উঠতে পারে, উঠতে পারে। এটা পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব মানে জানো তোমরা, যে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় তার মধ্যে, মানে পাতলা অনুভব করে দেহটা কি মনে হবে, পাতলা, ওজন কমে যাবে। এরকম বায়ুথলি থাকলে ঊর্ধ্বমুখী একটা বল হবে, তার আপেক্ষিক গুরুত্ব কমে যায় আর দেহের শক্তির যোগান পায়, কারণ অক্সিজেন থাকে। ঠিক আছে, এখানে একটা লিখতে পারতে লাইন, যে দেহে
অক্সিজেনের চাহিদাটা বায়ুর থলি মিটিয়ে দিতে পারে উপর স্তরে, তাই ভাইরাস স্বাভাবিক বায়ুতে ভাসমান বা উঠতে পারে। নেক্সট কোশ্চেন, আমাদের আলোচ্য বিষয় রুই মাছের পটকার গুরুত্ব কি? এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে জলে ভারসাম্য রক্ষায় রুই মাছের পটকার ভূমিকা কি। এরপর আসতে পারে যে একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ দাও। এটা অঙ্গ সংস্থানগত, কারণ দেহের ভেতরে তৈরি হয়। আগেরটা যেরকম বললাম বায়ুথলি, পায়রার বায়ুথলি, এটাও একটা অঙ্গ সংস্থানগত বা গঠনগত অভিযোজনের উদাহরণ, এটাও একই উদাহরণ। ঠিক আছে, এদের ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে। এদিকে ধ্যান দিয়ে দেখো সকলে, কি বলছি আমি, যে রুই মাছের পটকাটা প্রথমে কোথায় অবস্থান করে? তো রুই মাছের উদর গহ্বরে পৌষ্টিক নালী আর বক্ষ গহ্বরের মধ্যে থাকে এই পটকা। ঠিক আছে, আর এই পটকার কি হয়, দুটো অংশ গঠন আছে, একটা সামনে প্রকাষ্ঠ মানে অগ্র প্রকাষ্ঠ, আর একটা পিছনে আছে, ওর নাম হচ্ছে পশ্চাৎ প্রকাষ্ঠ। সামনে প্রকাষ্ঠ বা অগ্র প্রকাষ্ঠ থাকে রেড গ্রন্থি, যেটা গ্যাস সৃষ্টি করে এবং পটকাকে ফুলিয়ে তোলে। তাহলে মাছ কি হয়, হালকা হয়ে যায়, জলে আপেক্ষিক গুরুত্ব কমে যায়, এই জন্য জল থেকে ভেসে উঠতে পারে রুই মাছটা। আর পশ্চাৎ প্রকাষ্ঠ থাকে রেটি মিরিবিলা নামক গ্রন্থি, রক্ত জলগুচ্ছ, যেখানে গ্যাস শোষণ করে নেয়, ফলে পটকা চুপসে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, মানে ভারী হয়ে যায়, এই জন্য মাছ কি হয়, জলে ডুবতে পারে। এবার এটাকে ব্যালেন্স করেও কি করতে পারে, উপরে ওঠা নিচে নামা, এরকম এই কাজগুলো করতে পারে, দিয়ে মাছ জলে অনায়াসে কখনো গভীর কখনো উপরে এভাবে ভেসে চলতে পারে। রুই মাছের যে উদাহরণ দেওয়া হয়েছে লিখতে হবে। লিখো এবার, রুই মাছের পটকার গুরুত্ব। রুই মাছের উদর গহ্বরে রুই মাছের উদর গহ্বরে পৌষ্টিক নালী, উদর গহ্বরে পৌষ্টিক নালী ও বৃক্কের মাঝে রুই মাছের উদর গহ্বরে ও পৌষ্টিক নালী ও বৃক্কের মাঝে এই পটকা উপস্থিত। এই পটকা উপস্থিত, যার সামনে প্রকাশে, যার দুটি প্রকাষ্ঠ আছে, যার দুটি প্রকাষ্ঠ রুই মাছের উদর গহ্বরে প্রকাষ্ঠ আছে, সামনে প্রকাষ্ঠে, সামনে প্রকাষ্ঠে রেড গ্রন্থি উপস্থিত, রেড গ্রন্থি থাকে, যা গ্যাস সৃষ্টি করে, যা পটকার মধ্যে গ্যাস সৃষ্টি করে, গ্যাস সৃষ্টি করে, ফলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, আপেক্ষিক গুরুত্ব কমে যায়। ফলে মাছটি জলের উপরে ভেসে ওঠে, জলের উপরে ভেসে ওঠে, আর ঠিক তার পশ্চাৎ প্রকাশে উল্টোটা ঘটে।
এবং পশ্চাৎ প্রকাষ্টে পশ্চাৎ প্রকাষ্টে রেটি মিরাবিলি নামক রক্তজালক গ্রন্থি থাকে, যা পটকার গ্যাস শোষণ করে, ফলে পটকা চুপসে যায়। পটকা কি হয়? চুপসে যায় ও মাছটির আপেক্ষিক গুরুত্ব মাছটির দেহের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, ফলে মাছটি জলের নিচে ডুবে যায়। জলের নিচে ডুবে যায়। বাস এইটুকু লিখলেই কমপ্লিট। রুই মাছের পটকার অভিযোজন। জলেকে অর্থাৎ এক কথায় কি, জলকে মানে মাছকে জলের উপরে উঠতে এবং নিচে ডুবতে সাহায্য করে এই পটকা। ঠিক আছে, এটা এক কথা লিখতে হবে। অর্থাৎ কি করে? অর্থাৎ পটকার কারণে মাছটি জলে ভাসতে ও ডুবতে পারে। বাস গুরুত্ব হয়ে গেল, লিখে নিন। নেক্সট এবার হচ্ছে কোশ্চেনটা, যে সুন্দরী গাছের লবণ সহনের তিনটি সারিবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। ঠিক আছে, সুন্দরী গাছের লবণ সহনের তিনটি সারির বৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। এক নম্বর অভিযোজন কি? যে মূলের অভিযোজন। এক নম্বর হচ্ছে মূলের অভিযোজন। সুন্দরী গাছ কোথায় থাকে? সুন্দরী গাছ লবণাক্ত ভূমিতে থাকার কারণে লবণাক্ত ভূমিতে কর্দমাক্ত। ঠিক আছে, লবণাক্ত ও কর্দমাক্ত মানে কাদা জমিতে লবণাক্ত ও কর্দমাক্ত, আর কাদার ভিতরে অক্সিজেন প্রবেশ কমই হয়। ঠিক আছে, সুন্দরী গাছ লবণাক্ত ও কর্দমাক্ত ভূমিতে জন্মায়, যার নিচে অক্সিজেন বা O2 অক্সিজেন প্রবেশ করতে পারে না। ঠিক আছে, প্রবেশ করতে পারে না, বা পারলেও খুবই অল্প, তাই পারে না, না পারার মতনই। পারে না। তাই এই গাছগুলির
এই গাছের মূল থেকে শাখা প্রশাখা মাটি ভেদ করে উপরে উঠে আসে। মাটি ভেদ করে কি করে উপরে উঠে আসে, উপরে উঠে আসে ও বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। বাতাস থেকে O2 গ্রহণ করে। একে নিউম্যাটোফোর বলে। একে কি বলে? নিউম্যাটোফোর বলে। পরীক্ষা আসে এটা, নিউম্যাটোফোর কি, ঠিক আছে। তারপরে নেক্সট যে 2 নম্বর পয়েন্টটা হবে সেটা হচ্ছে কাণ্ডের অভিযোজন। তারপরে পাতার অভিযোজন দেব, ঠিক আছে। কাণ্ডের মধ্যে একটা গ্রন্থি থাকে, সেটা হচ্ছে ভ্যাকুয়াল। সেই ভ্যাকুয়ালে লবণ সঞ্চিত করে রাখে ওরা। যে এক সময় যখন দেহে প্রচন্ড লবণের ভাগ বেশি হয়ে যায় কাণ্ডে, তখন কি করে কাণ্ডটাই ত্যাগ করে দেয়, বাকল মোচন বলে ওকে, ছাল ছাড়িয়ে দেয়। তাহলে লবণটা সব ছড়িয়ে গেল, দেহে লবণের ভাগ কমে যাবে। এটা একটা অভিযোজন, কারণ ওরা এমন জায়গায় আছে লবণ বেশি আছে মাটিতে, ঠিক আছে। তাই শরীরে লবণ বেশি হলে তো, ঠিক আছে, তাতে সমস্যা হতে পারে, এই জন্য লবণটাও পরিত্যাগ করে। আচ্ছা, নিউম্যাটোফোর বলে, এটা আগে লিখে নাও। নেক্সট পয়েন্ট আমি এখানে লিখে দিচ্ছি যে কাণ্ডের অভিযোজন। কার? কাণ্ডের অভিযোজন। কাণ্ডের অভিযোজন কি করে ঘটায়? তো বলছে যে সুন্দরী গাছের কাণ্ডে ভ্যাকুয়াল উপস্থিত থাকে। ভ্যাকুয়াল, সেই ভ্যাকুয়ালে অতিরিক্ত লবণকে সঞ্চিত করে রাখে। এই গাছে বলে লিখলেই হবে, এই গাছের কাণ্ডে ভ্যাকুয়ালের এই গাছের কাণ্ডে উপস্থিত ভ্যাকুয়াল লিখলিও। এই গাছের কাণ্ডে উপস্থিত ভ্যাকুয়ালে লবণ সঞ্চিত করে রাখে। কি করে? গাছটি লবণ সঞ্চয় করে রাখে। লবণ সঞ্চয় করে রাখে। এবার লবণের ভাগ লবণের পরিমাণ কাণ্ডে অতিরিক্ত হলে এটি বাকল মোচনের মাধ্যমে লবণ পরিত্যাগ করে। বাকল মোচনের মাধ্যমে কি করে? লবণ পরিত্যাগ করে। আর একইভাবে পাতাতে ওই রকমই করে, ঠিক আছে। পত্রমোচন বা পাতাতে একটা লবণ গ্রন্থি থাকে, সেই লবণ গ্রন্থি থেকে লবণ বার হতে থাকে। এছাড়া